স্বাগতম বিজ্ঞান ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছো। আজকে তোমাদের পঞ্চম শ্রেণীর বিজ্ঞান ক্লাসের 11 অধ্যায়ের আবহাওয়া জলবায়ু পড়াবো। একটা প্রয়োজনীয় কথা শুনে নাও। তোমরা যদি একটু শুনতে তোমাদের অসুবিধা হয়, কম শুনো, তাহলে ইয়ারফোন দিয়ে শুনবা। আমি মোসাম্মদ হোসনে আরা হক পলি, সিনিয়র শিক্ষক, তোমাদের বিজ্ঞান ম্যাডাম। আজকে আমরা আলোচনা শেষে যা জানবো সেটা হচ্ছে আবহাওয়া জলবায়ু কি তা এবং আবহাওয়া ও জলবায়ুর পার্থক্য ও সম্পর্ক সম্পর্কে জানতে পারবো। বায়ু প্রবাহ ও বায়ুর চাপ, এর মধ্যে উচ্চচাপ ও নিম্নচাপ সম্পর্কে জানতে পারবো। আবহাওয়া ও জলবায়ুর উপাদান সম্পর্কে জানতে পারবো। বিরূপ আবহাওয়া সম্পর্কে জানতে পারবো। তাপদাহ, শৈত্যপ্রবাহ, বন্যা, খরা, কালবৈশাখী, টর্নেডো, ঘূর্ণিঝড় বা সাইক্লোন সম্পর্কেও জানতে পারবো। আবহাওয়া জলবায়ু, এটা সম্বন্ধে আগে প্রাথমিক ধারণাটা তোমরা জেনে নাও। আবহাওয়া কি, জলবায়ু কি? আচ্ছা, আমরা জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ থেকে শুরু করে ডিসেম্বর পর্যন্ত কি একই ধরনের কাপড় পরি? একই ধরনের কাপড় পরার চিন্তা করি না। আর সব সময় কি একই চাষ হয় ফসল? না, এক এক সময়, শীতের সময় এক ধরনের ফসল চাষ হয়, গরমের সময় এক ধরনের চাষ হয়, তাই না? আমরা গরমের দিনে এক ধরনের কাপড় পরি, শীতের দিনে এক ধরনের কাপড় পরি, বৃষ্টির সময় এক ধরনের কাপড় পরি, তাই না? তাহলে কি হয়, এগুলো আমরা পরি কিছু একটা দেখে। তো এই কি দেখে এই কাপড়টা নির্বাচন করি? সেটা হচ্ছে আবহাওয়া। আমরা কখন কোন কাপড় পরবো, কি করব, তা ওই দিনের আবহাওয়া দেখে ঠিক করি। কি বুঝতে পেরেছো? আমরা যখন খুব গরম, আবহাওয়াটা খুব গরম, তখন কি হাতালা জামা পরবো? না, তখন পরবো না। সাধারণত তখন হালকা পাতলা কাপড় আমরা প্রেফার করব বেশি। আবার জলবায়ুর ধারণা কাজে লাগিয়ে কখন কোন ফসল ঠিক করব, চাষ করব, তা ঠিক করতে পারি। এভাবে আমরা আমাদের জীবনে আবহাওয়া জলবায়ুর প্রভাব আমাদের জীবনে লক্ষ্য করি। আবহাওয়া জলবায়ু, আবহাওয়া কি, জলবায়ু কি, এগুলো এখন আমরা জানবো। একটু মনোযোগ দাও। এখন যে আমি আবহাওয়ার সংজ্ঞাটা বলবো, এখানে কয়েকটা পার্ট আছে, পার্টগুলো তোমাদের আলাদা আলাদা করে মনে রাখলে তোমাদেরই আবহাওয়া কি বলতে, লিখতে সুবিধা হবে। আর এটা কিন্তু তোমাদের শূন্যস্থানের জন্য খুব ইম্পর্টেন্ট, সুতরাং মনোযোগ দিয়ে শুনো। আবহাওয়া হলো কোনো নির্দিষ্ট স্থানের নির্দিষ্ট সময়ে আকাশ ও বায়ুমণ্ডলের সাময়িক অবস্থা। এখানে কি কি পাওয়া যাচ্ছে? নির্দিষ্ট সময়, নির্দিষ্ট স্থান, আর একটা কি পাওয়া যাচ্ছে? আকাশ ও বায়ুমণ্ডলের সাময়িক অবস্থা। কোনো নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট স্থানের আকাশ ও বায়ুমণ্ডলের সাময়িক অবস্থা। ধরো যে এ রাজশাহী বিভাগেরই, রাজশাহী প্রপারে, রাজশাহী টাউনের মধ্যে, আর পাশে ধরো যে বানেশ্বর, এটা তো কাছাকাছি, লাগালাগি। এক সময় দেখা যায় যে এই রাজশাহী শহরের মধ্যে পানি হচ্ছে, বৃষ্টি হচ্ছে, কিন্তু বানেশ্বর একদম শুকনা, কোনো কিছু নেই, আকাশ একদম ফটফটে সাদা হয়ে আছে রোদ্দুজ্জ্বল দিন। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারবো যে কোনো নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট স্থানের আকাশ ও বায়ুমণ্ডলের সাময়িক অবস্থাটা হচ্ছে আবহাওয়া, ওই স্থানের আবহাওয়া। তাহলে তখন আমরা বলবো যে রাজশাহীর আবহাওয়া বৃষ্টি সম্পন্ন, আর বানেশ্বরের আবহাওয়া রোদ্দুজ্জ্বল, তাই না? এই জন্য দেশের বিভিন্ন স্থানের আবহাওয়া দিনের বিভিন্ন সময়ে ভিন্ন হয়। কোন দিন কোন কাপড় পরবো এবং ছুটির দিন কি করব, তা ঠিক করতে আমরা আবহাওয়ার পূর্বাভাস ব্যবহার করি। এখন আমরা রেডিও, টেলিভিশনে, খবরের মাধ্যমে, তারপরে যে পেপারে আমরা আগাম আবহাওয়া কেমন থাকবে, বৃষ্টি হবে না হবে না, না রোদ হবে, এগুলো এগুলো আগে আমরা আবহাওয়ার পূর্বাভাসটা জেনে নিতে পারি। সেই অনুযায়ী আমরা ছুটির দিনটা যদি সুন্দর আকাশ থাকে, তাহলে কোথাও বেড়াতে যাবার বা বিভিন্ন
প্রোগ্রাম আমরা রাখতে পারি। আর যদি শুনি যে না বৃষ্টি হবে, যদি দেখি, তাহলে অবশ্যই সেদিন আমরা কোনো প্রোগ্রাম রাখবো না, তাই না? তাহলে পরে কোন দিন কোন কাপড় পরবো এবং ছুটির দিনে কি করব, এগুলো ঠিক করতে আমরা আবহাওয়ার পূর্বাভাস ব্যবহার করি। জলবায়ু কোনো স্থানের আবহাওয়া পরিবর্তনের নির্দিষ্ট ধারাই হচ্ছে জলবায়ু। কি হচ্ছে? কোনো স্থানের আবহাওয়া পরিবর্তনের নির্দিষ্ট ধারাই হচ্ছে জলবায়ু। জলবায়ু হলো কোনো স্থানের বহু বছরের আবহাওয়ার গড় অবস্থা। জলবায়ুটা কিন্তু এই তাৎক্ষণিক অল্প সময়ের জন্য না। জলবায়ুটা হতে অনেক দিনের আবহাওয়ার গড় অবস্থা লাগে। তাই বছরের কোন সময়ে আবহাওয়া কেমন হবে তা আমরা পূর্ব অভিজ্ঞতা ও জলবায়ু ধারণা থেকে অনুমান করতে পারি। যদিও আমাদের অনুমান সবসময় ঠিক নাও হতে পারে, কারণ আবহাওয়া সবসময় পরিবর্তনশীল। আবহাওয়া জলবায়ুর মধ্যে পার্থক্য সম্পর্ক, এই পার্থক্য সম্পর্কটা আমাদের ভালোভাবে জানতে হবে। এই আবহাওয়া জলবায়ু চ্যাপ্টারের প্রত্যেকটা পার্টই কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তোমরা মনোযোগ দিয়ে পড়বা এবং আমার ক্লাসটা মনোযোগ দিয়ে শোনো। প্রথমে আসি সম্পর্কের কথায়। আবহাওয়া হলো কোনো স্থানের আকাশ ও বায়ুমণ্ডলের সাময়িক অবস্থা। সাময়িক মানে অল্প সময়ের ক্ষণস্থায়ী অবস্থা। আর জলবায়ু হলো কোনো স্থানের বহু বছরের আবহাওয়ার সামগ্রিক অবস্থা। সবগুলো আবহাওয়াকে একসাথে করে বহু বছরের সামগ্রিক অবস্থা। অর্থাৎ দেখা যাচ্ছে যে কোনো স্থানের জলবায়ু সেই স্থানের আবহাওয়ার উপর নির্ভরশীল। আবার কোনো স্থানের জলবায়ু থেকে আমরা অনুমান করতে পারি যে কোন সময় সেই স্থানের আবহাওয়া কেমন হবে। কি বুঝতে পারলা? আবহাওয়া জলবায়ুটা কিন্তু পরস্পর সম্পর্কিত, একটা ছাড়া অন্যটা কোনোদিনই সম্ভব না। এবার পার্থক্যটা এখন মনোযোগ দাও। আবহাওয়া জলবায়ুর ঘনিষ্ঠ সম্পর্ক থাকলেও আবহাওয়া জলবায়ু কিন্তু এক নয়। আবহাওয়া অনেক দ্রুত পরিবর্তনশীল। এই এখনই দেখো মেঘ করছে আকাশ, একটু পরে দেখবো যে একদম মেঘ কোথায় চলে গিয়ে একদম সূর্য সুন্দর হয়ে সূর্য উঠে গেছে। তাই আবহাওয়া খুব দ্রুত পরিবর্তনশীল, কিন্তু জলবায়ু পরিবর্তন হতে অনেক সময় লাগে। আবার আবহাওয়া হলো কোনো স্থানের স্বল্প সময়ের আকাশ ও বায়ুমণ্ডলের সাময়িক অবস্থা। আকাশ ও বায়ুমণ্ডলের সাময়িক অবস্থাটা হচ্ছে আবহাওয়া। আর জলবায়ু হলো কোনো স্থানের 30-40 বছরের আবহাওয়ার গড় অবস্থা। তাহলে আবহাওয়াটা কি হচ্ছে? অল্প সময়ের আকাশ আর বায়ুমণ্ডলের সাময়িক অবস্থা। আর জলবায়ুটা হচ্ছে কোনো স্থানের 30-40 বছরের 30 থেকে 40 বছরের আবহাওয়ার গড় অবস্থা। পাশাপাশি দুটি অঞ্চলের আবহাওয়া ভিন্ন হতে পারে। এই পাশাপাশি দুটো অঞ্চলে যে বললাম যে দেখো রাজশাহী শহরে হয়তো বৃষ্টি হচ্ছে আর পাশে বানেশ্বরে একদম রোদ আছে, তাই পাশাপাশি দুটি অঞ্চলে আবহাওয়া ভিন্ন হতে পারে, কিন্তু পাশাপাশি দুটি অঞ্চলের জলবায়ু সাধারণত একই থাকে। এবার বায়ু চাপ ও বায়ু প্রবাহ। আমরা সবাই কিন্তু জানি যে পৃথিবীতে যা জিনিস আছে, যে বস্তু আছে, প্রত্যেকটারই ন্যূনতম হলো কিছু একটা ওজন আছে। এটা কি তোমরা জানো? প্রত্যেকটা বস্তুরই ওজন আছে, প্রত্যেকটা উপাদানেরই কিছু না কিছু ওজন আছে। এই যে বায়ু, আমরা যে বায়ু সমুদ্রে বাস করছি, আমাদের চারপাশে তো বায়ুতে পরিপূর্ণ, জানো তাই না? এই বায়ুরও কিন্তু ওজন আছে। তাই এই বায়ু তার ওজনের কারণে ভূপৃষ্ঠের উপর যে চাপ প্রয়োগ করে তাই হচ্ছে বায়ুর চাপ। বায়ুর যে ওজন আছে, ওজন থাকলে তো অবশ্যই ভূপৃষ্ঠের উপর এটা চাপ ফেলবে, তাই না? তাই বায়ু তার ওজনের কারণে ভূপৃষ্ঠের উপর যে চাপ প্রয়োগ করে তাই হচ্ছে বায়ুর চাপ। বায়ু উচ্চচাপ অঞ্চল থেকে নিম্নচাপ অঞ্চলে প্রবাহিত হয়। আবহাওয়া জলবায়ু। বায়ু প্রবাহ আর বায়ুর চাপটা এবার দেখো। সূর্যের আলোতে রাখা, তোমাদের বই খেয়াল করলে দেখতে পাবা যে একটা বই দেওয়া আছে দুইটা ট্রে, একই সমান ট্রেতে দেখো একই সমান দুইটা ট্রে, একটা ট্রেতে পানি নিবা আর একটা ট্রেতে
বালি নিবা। একই সমান ট্রে, একই উচ্চতায় পানি, একই উচ্চতায় বালি, দুইটা ট্রেতে এভাবে নিবা। ট্রে দুইটা যেখানে সূর্যের তাপ সমানভাবে পড়ছে, কম বেশি না, এরকম জায়গায় দুইটা ট্রে রেখে দিবা। দুইটা ট্রে রেখে দেওয়ার পর তখন লক্ষ্য করবা যে সূর্যের আলোতে রাখার পরে দুইটা ট্রে লক্ষ্য করবা যে বালির ট্রেটি পানির ট্রের চেয়ে দ্রুত গরম হয়েছে। বালি যেটাতে বালি রেখেছো সে ট্রেটা দেখবা তাড়াতাড়ি গরম হয়ে গেছে, আর পানির ট্রেটা একটু পরে গরম হয়েছে। আবার ছায়ায় বালির ট্রেটি পানির ট্রে অপেক্ষা দ্রুত ঠান্ডা হয়েছে। তাহলে এখানে কি বোঝাচ্ছে শুনো, আর একবার মনোযোগ দিয়ে শুনো। আমি বলছি, একই সমান দুইটা ট্রেতে, একটা ট্রেতে বালি নিবা, একটা ট্রেতে পানি নিবা। বালি আর পানির ট্রে দুইটা সূর্যের আলো সমানভাবে পড়ে এরকম জায়গায় ট্রে দুইটা রেখে দিবা। কিছুক্ষণ পর তোমরা ট্রে দুইটা পরীক্ষা করবা, হাত দিয়ে পরীক্ষা করবা যে কোনটা বেশি গরম হয়েছে। দেখবা যে বালির ট্রেটা পানির ট্রের চেয়ে তাড়াতাড়ি গরম হয়েছে। তারপর এই ট্রে দুইটাকে নিয়ে একটা ছায়ার যুক্ত জায়গাতে রাখবা, যেখানে কোনো সূর্যের আলো যায় না, এরকম ছায়া স্থানে রাখবা। দুইটাই একই জায়গায় রাখার পর আবার লক্ষ্য করবা বালির ট্রেটা পানির ট্রের চেয়ে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে গেছে। তাহলে কি বোঝা যাচ্ছে, বালি যেমন দ্রুত গরম হচ্ছে আবার দ্রুত ঠান্ডা হয়ে যাচ্ছে। আবার পানিটা গরম হতেও সময় লাগছে, আবার ঠান্ডা হতেও সময় লাগে। তাই এই পরীক্ষা থেকে বোঝা যায় যে বালি বা মাটি পানি অপেক্ষা দ্রুত গরম বা ঠান্ডা হয়। তোমরা নদীতে যে দেখবা সকালবেলাতে নদীর পানি ঠান্ডা হয়ে আছে, 10টার দিকে যাবা, তারপর দেখবা যে উপরের পানিটা হালকা একটু গরম হয়েছে, নিচের পানি ঠান্ডা হয়ে আছে। 12টার দিকে যাবা, দেখবা যে তোমার হাঁটু পর্যন্ত পানি গরম হয়েছে, নিচের পানিটা ঠান্ডা হয়েছে। বিকেলের দিকে যাবা, দেখবা যে সম্পূর্ণ পানিটাই গরম হয়ে গেছে। রাত্রেও গরম থাকবে, আর আস্তে 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 ঠান্ডা হতে কিন্তু সকাল হয়ে যাবে আবার পুরো পানিটা। এই থেকে আমরা বুঝতে পারি যে মাটি বা বালি তাড়াতাড়ি গরম হয়, আবার তাড়াতাড়ি ঠান্ডা হয়। আর পানি যেমন গরম হতে সময় লাগে, ঠান্ডা হতেও ঠিক সেরকম সময় লাগে। এবার উচ্চচাপ ও নিম্নচাপ। দিনে স্থলভাগ জলভাগ থেকে উষ্ণ থাকে। স্থলভাগ, তাহলে এখন আমরা যে পরীক্ষা থেকে আমরা জানলাম যে মাটি পানির চেয়ে দ্রুত গরম হয়। তাহলে দিনের বেলায় মাটির উপরে যখন সূর্যের তাপ পড়ছে, তখন সূর্যের উপরেও পড়ে, আবার জলভাগও, সরি, সূর্যের আলোটা স্থলভাগও পড়ে, জলভাগও পড়ে, তাই না? একই সাথে পড়ে। কিন্তু আমরা জানলাম আগের পরীক্ষা থেকে, তাহলে কোন জলভাগ না স্থলভাগ, কোনটা আগে গরম হবে, উষ্ণ হবে বলো তো? স্থলভাগ, তাই না? হ্যাঁ, দিনে স্থলভাগ জলভাগ থেকে উষ্ণ থাকে। উষ্ণ স্থলভাগ তার উপরে থাকা বাতাসের উষ্ণতা বৃদ্ধি করে। যে জায়গাটা গরম হলো, মাটিটা গরম হলো, ওর উপরে যে বাতাসগুলো থাকছে সে বাতাসগুলা কি ওই মাটির গরমে গরম হয়ে যাবে না? হ্যাঁ, গরম হবে। তাহলে এটাই বলা হচ্ছে উষ্ণ স্থলভাগ তার উপরে থাকা বাতাসের উষ্ণতা বৃদ্ধি করে। আর আমরা কি জানি? আমরা জানি যে বায়ু যখন উষ্ণ হয়ে যায়, গরম হয়ে যায়, তখন সেটা হালকা হয়ে যায়। আর হালকা হলে কি আর ওখানে স্থির থাকতে পারে না? তখন হালকা হলে উপরের দিকে উঠে যায়। আর যখন উপরের দিকে উঠে যায় তখন ওই জায়গাটা ফাঁকা হয়ে যায় না? যে আবার খেয়াল করো যে স্থলভাগটা, মাটিটা যখন গরম হয়ে গেল, ওই মাটির উপরে যে বাতাসগুলো থাকছে সে বাতাসগুলো গরম হয়ে যাচ্ছে। ওই মাটির গরমের তাপটা ওই বাতাসে যাচ্ছে, ফলে বাতাসটাও গরম হয়ে যাচ্ছে। আর আমরা জানি বাতাস যখন গরম হয় তখন হালকা হয়ে যায়, হালকা হলে উপরে উঠে যায়। উপরে যখন উঠে যাচ্ছে, যখন ওই মাটির উপরের বাতাসটুকু, তখন ওই জায়গাটা ফাঁকা হয়ে যাচ্ছে, তাই না? যে বাতাসগুলো হালকা হয়ে উপরে উঠে গেল, ওই বাতাসের জায়গাটা তখন ফাঁকা হয়ে ওখানে নিম্নচাপের সৃষ্টি করছে। অপরদিকে সমুদ্রের উপরে বায়ু স্থলভাগ থেকে ঠান্ডা হওয়ার কারণে তা ভারী হয়ে নিচে নেমে আসে। যখন ফাঁকা হয়ে গেল ওই জায়গাটা, আর পাশে সমুদ্রের পানি তো তখন ওখানে ভারী হয়ে আছে, তখন ওই ভারী ভারী জিনিস সব সময় গড়িয়ে নিচের দিকে চলে আসে না? আমরা তো জানি। তাহলে কি হচ্ছে, এই এই জিনিসটা এখানে কাজ করছে যে অপরদিকে সমুদ্রের উপরে বায়ু
স্থলভাগ থেকে ঠান্ডা হওয়ার কারণে তা ভারী হয়ে নিচে নেমে আসে। এর ফলে সমুদ্রের উপর বায়ুচাপ বেড়ে যায়। নিম্নচাপ অঞ্চলের গরম বায়ু হালকা হয়ে উপর উঠে যায়। এর ফলে সৃষ্ট ফাঁকা স্থান পূরণের জন্য উচ্চচাপ অঞ্চলের শীতল বায়ু নিম্নচাপ অঞ্চলের দিকে প্রবাহিত হয়। রাতে স্থলভাগ সমুদ্রের তুলনায় ঠান্ডা থাকে, তাই তখন স্থলভাগে বায়ুর উচ্চচাপ ও সমুদ্রের নিম্নচাপের সৃষ্টি হয়। এই জায়গাটা একটু মনোযোগ দিয়ে পড়বা। বায়ুচাপ ও বায়ুপ্রবাহ। বাংলাদেশে বর্ষাকালে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু এবং শীতকালে উত্তর পূর্ব মৌসুমী বায়ু প্রবাহিত হয়। এই লাইনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। বর্ষাকালে কোন বায়ু প্রবাহিত হয়? বাংলাদেশে বর্ষাকালে কোন বায়ু প্রবাহিত হয়? তখন তোমরা লিখবা বাংলাদেশে বর্ষাকালে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু প্রবাহিত হয়। শীতকালে কোন বায়ু প্রবাহিত হয়? শীতকালে উত্তর পূর্ব মৌসুমী বায়ু প্রবাহিত হয়। বর্ষাকালে অর্থাৎ জুন থেকে আগস্ট মাসে বাংলাদেশের স্থলভাগ বঙ্গোপসাগরের চেয়ে উষ্ণ থাকে। তাহলে বর্ষাকালটা কোন সময় বাংলাদেশে? জুন থেকে আগস্ট মাস। বর্ষাকাল কোন সময়? জুন থেকে আগস্ট মাস। বাংলাদেশের স্থলভাগ এ সময়ে বাংলাদেশের স্থলভাগ বঙ্গোপসাগরের চেয়ে উষ্ণ থাকে। মানে স্থলভাগটা বঙ্গোপসাগরের চেয়ে বেশি তাপ থাকে। শীতকালে অর্থাৎ ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত বাংলাদেশের স্থলভাগ বঙ্গোপসাগর থেকে শীতল থাকে। এর বিপরীতটা, তাই না? শীতকাল কোন সময়? ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি। এ সময় আবার স্থলভাগ বঙ্গোপসাগরের চেয়ে শীতল থাকে। তার জন্য তো তখন আমরা শীত অনুভব করি শীতকালে, তাই না? স্থলভাগ ও জলভাগের তাপমাত্রার এই বিপরীত অবস্থায় বায়ুর উচ্চচাপ ও নিম্নচাপ সৃষ্টি করে, ফলে মৌসুমী বায়ুপ্রবাহ সৃষ্টি হয়। আবহাওয়া জলবায়ুর উপাদান কি? এখন আমরা জানবো যে আবহাওয়া জলবায়ুর উপাদান কি। আচ্ছা, বায়ুর উপাদান কি মনে আছে? আগে পড়াইছিলাম। বায়ুর কয়েকটা উপাদানের নাম কি বলতে পারবা? যে হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, তাই না? ঠিক সেরকমই আবহাওয়ারও কিছু উপাদান আছে। আবহাওয়ার বিভিন্ন উপাদান হচ্ছে তাপমাত্রা, বায়ু প্রবাহ, মেঘ, বৃষ্টিপাত, বায়ুচাপ। এগুলো হচ্ছে আবহাওয়ার উপাদান। এগুলো দেখেই তো বুঝতে পারি আবহাওয়া গরম না ঠান্ডা, বৃষ্টি হবে না কি হবে, তাই না? তাই এগুলো হচ্ছে আবহাওয়ার উপাদান। আর তাপমাত্রা, বায়ু প্রবাহ, বায়ুচাপ, মেঘ, বৃষ্টিপাত, এগুলো সব আবহাওয়ার উপাদান। আবহাওয়ার উপরোক্ত উপাদানগুলো হচ্ছে জলবায়ুর উপাদান। বহুদিনের আবহাওয়ার গড় অবস্থায় তো হচ্ছে জলবায়ু, তাই না? তাহলে আবহাওয়া জলবায়ুর উপাদান একই। আবহাওয়া জলবায়ুর উপাদান। আর্দ্রতা হলো বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ। এটা তোমাদের শূন্যস্থানের জন্য এই লাইনটা খুবই গুরুত্বপূর্ণ। যে আর্দ্রতা কি? আর্দ্রতা হলো বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ। বাতাসের একটা উপাদান কিন্তু জলীয় বাষ্প, মনে আছে? তাই এই জলীয় বাষ্প কতটুকু, এর পরিমাণটা কি বলছে? আর্দ্রতা। তাহলে আর্দ্রতা হলো বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ। বাতাসের জলীয় বাষ্পের পরিমাণ যত কমে আর্দ্রতাও তত কমে আসে। বর্ষাকালে মাসিক গড় আর্দ্রতার পরিমাণ ও মাসিক গড় বৃষ্টিপাত অন্যান্য মাসের তুলনায় বেশি থাকে। বর্ষাকালে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প নিয়ে আসে। জলীয় বাষ্প আসে বলে তো বৃষ্টি হয়, তাই না? আর এই জলীয় বাষ্প ঠান্ডা হয়ে বৃষ্টিপাত ঘটায়। উত্তর পূর্ব মৌসুমী বায়ু শীতকালে উত্তর দিক থেকে শুষ্ক শীতল বাতাস নিয়ে আসে। আর এই যে আবহাওয়া জলবায়ুর উপাদান, জানুয়ারি মাসে গড় মাসিক বৃষ্টিপাতের কত পরিমাণ, গড় আর্দ্রতার পরিমাণ, একটা চার্ট আছে, চার্টটা তোমরা দেখে নিও। এবার আসি বিরূপ আবহাওয়া। বিরূপ আবহাওয়া মানেই তো বুঝতে পারছো যে যেটা স্বাভাবিক আবহাওয়া না, সেটাই হচ্ছে বিরূপ আবহাওয়া, যা আমাদের জন্য বিশেষ করে ক্ষতি নিয়ে আসে, তাই না? যার প্রভাবে ক্ষতি হয়। তাহলে বিরূপ আবহাওয়াটা কি একটু ভালো করে আমরা এখন বুঝে নিই। আবহাওয়ার প্রতিটি উপাদানও প্রতিনিয়তই পরিবর্তিত হচ্ছে।
আবহাওয়ার যে তাপমাত্রা, বায়ুপ্রবাহ, বায়ুচাপ এই উপাদানগুলা কিন্তু প্রতিনিয়তই মানে সর্বক্ষণই পরিবর্তিত হচ্ছে। আবহাওয়ার কোনো উপাদান যখন অস্বাভাবিকভাবে পরিবর্তিত হয় তখন আমরা তাকে বিরূপ আবহাওয়া হিসাবে দেখতে পাই। যেমন বায়ুপ্রবাহ যদি অনেক বেশি হয় তখন কি? তখন ঝড়ের আকার ধারণ করবে না? তাই বলছে যে আবহাওয়ার কোনো উপাদান যখন অস্বাভাবিকভাবে পরিবর্তিত হয় তখন আমরা বিরূপ আবহাওয়া দেখতে পাই। বিরূপ আবহাওয়ার কারণে আমরা বিভিন্ন ধরনের ক্ষতির সম্মুখীন হই। যেমন মানুষের জীবন ও সম্পদের ক্ষতি হয়, কখনো কখনো মানুষও মারা যায়। তাপদাহ, তাপদাহ মানে অনেক তাপ, নামটা থেকে বুঝতে পারছো? তাপদাহ, অতি গরম আবহাওয়া দীর্ঘস্থায়ী অবস্থায় হচ্ছে তাপদাহ। এগুলো সংজ্ঞাগুলো ভালো করে জেনে রাখবা। এটা শূন্যস্থান হিসাবেও আসতে পারে বা তাপদাহ কি বড় প্রশ্নের একটা হয়তো অংশ হিসাবেও আসতে পারে। তাহলে তাপদাহ কি? অতি গরম আবহাওয়া দীর্ঘস্থায়ী অবস্থায় হচ্ছে তাপদাহ। আমরা প্রতি বছরই তাপদাহ অনুভব করি, তবে অস্বাভাবিক ও অসহনীয় তাপদাহ শত বছরে একবার দেখতে পাওয়া যায়। কিরকম তাপদাহ শত বছরে একবার দেখতে পাওয়া যায়? অস্বাভাবিক ও অসহনীয় তাপদাহ শত বছরে একবার দেখতে পাওয়া যায়। অস্বাভাবিক তাপদাহের ফলে ফসল উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হয়। আবার এই তাপদাহের কারণে কখনো কখনো মানুষ সহ হাজার হাজার জীবের মৃত্যুও হয়। এবার শৈত্যপ্রবাহ। শৈত্যপ্রবাহ শৈত্যপ্রবাহ মানে কি বুঝতে পারছো? শীতের সময় মাঝে মাঝে শুনতে পাও যে শৈত্যপ্রবাহ বইছে। হ্যাঁ, এখন ওই শৈত্যপ্রবাহ কি এখন ভালো করে জেনে নাও। উত্তরের শুষ্ক ও শীতল বায়ু আমাদের দেশের উপর দিয়ে প্রবাহের ফলে শীতকালে কখনো কখনো তাপমাত্রা অস্বাভাবিকভাবে কমে যায়। কোন বায়ু? উত্তরের শুষ্ক ও শীতল বায়ু। খেয়াল করো, উত্তরের শুষ্ক ও শীতল বায়ু। কোন বায়ু? উত্তরের শুষ্ক ও শীতল বায়ু যখন আমাদের দেশের উপর দিয়ে প্রবাহ হয় তখন শীতকালে কখনো কখনো তাপমাত্রাটা অস্বাভাবিকভাবে কমে যায়। উত্তরের শুষ্ক শীতল বায়ু যখন আমাদের দেশের উপর দিয়ে প্রবাহিত হয় তখন শীতকালে কখনো কখনো তাপমাত্রাটা অস্বাভাবিকভাবে কমে যায়। এই অবস্থাই হলো শৈত্যপ্রবাহ। তবে উদ্ভিদ ও প্রাণীর জন্য অসহনীয় শৈত্যপ্রবাহ বাংলাদেশে খুব কমই দেখা যায়। বন্যা। আমরা বন্যার নামটার সাথে মনে হয় সবাই খুব ভালোভাবে পরিচিত। বন্যাও আমরা সবাই জানি। এই যে বর্ষাকালে, অর্থাৎ বর্ষাকাল কোন সময় মনে আছে? জুন থেকে সেপ্টেম্বর। সামনেই বর্ষাকাল আসবে। জুন থেকে সেপ্টেম্বর মাসে বাংলাদেশের 1/5 পানিতে তলিয়ে যায়। যখন স্বাভাবিক বন্যা হয় তখন বাংলাদেশের 1/5 পানিতে তলিয়ে যায়, এটা স্বাভাবিক বন্যায়। তবে ভয়াবহ বন্যার সময় বাংলাদেশের 2/3 পানি নিচে তলিয়ে যায়। যখন ভয়াবহ বন্যা হয় তখন বাংলাদেশের 2/3, এই 1/5 হচ্ছে স্বাভাবিক বন্যা হয়, এটা অহরহ হয়ে থাকে। আর যখন ভয়াবহ বন্যা হয় তখন কতটুকু ডুবায়? পানির নিচে তলিয়ে যায় 2/3। বাংলাদেশের 2/3 পানির নিচে তলিয়ে যায়, এটা মনে রাখবা। বাংলাদেশের জলবায়ু ও ভূ-প্রকৃতির কারণে এমনটি হয়ে থাকে। এবার একটা তোমরা ভিডিও দেখো। আমি আশা করছি এবার বন্যার পানি কমবে। 3 দিন হয়ে গেল সব কিছু পানির নিচে ডুবে আছে। যাক, ভালো হলো, বন্যার পানি সরে গেছে। ওই দেখো, টিচার আর বাচ্চারা ওইখানে। আমার মনে হয় ওরা বন্যার সব জঞ্জাল পরিষ্কার করছে।
চলে আসো বাচ্চারা, ক্লাস শুরু করি। আমাদের স্কুল পরিষ্কারের কাজে সাহায্য করার জন্য তোমাদেরকে ধন্যবাদ। যাক, বন্যা শেষে এখন সবকিছু ভালো দেখাচ্ছে। আচ্ছা স্যার, আমাদের দেশে মাঝে মাঝে বন্যা হয় কেন? আমার মনে হয় আজকে বন্যা সম্পর্কে জানার একদম সঠিক সময়। বাংলাদেশে এখন বর্ষাকাল চলছে। জুন থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত আমাদের দেশে অনেক বর্ষণ বা বৃষ্টিপাত হয়, যা প্রায়ই বন্যার কারণ হয়ে দাঁড়ায়। সমতল ভূমির কারণে আমাদের দেশ বেশ বন্যাপ্রবণ। আমাদের ভূমির উপরিভাগে কোনো ঢাল নেই বললেই চলে। এজন্য বৃষ্টির পানি দ্রুত সমুদ্রের দিকে সরে যেতে পারে না এবং এর ফলে পানি অনেক দিন ধরে আমাদের ভূমিতে আবদ্ধ থাকে। প্রতি বছর আমাদের দেশের প্রায় 1/5 বন্যায় প্লাবিত হয় এবং যে বছর অতিরিক্ত বৃষ্টিপাত হয় সে বছর এর 2/3 বন্যায় ডুবে থাকতে পারে। বন্যা হওয়ার আরেকটি কারণ হচ্ছে বাইরের দেশ থেকে প্রচুর পরিমাণে বৃষ্টির পানি আসা। আমাদের দেশ পৃথিবীর সর্বোচ্চ পর্বতমালা হিমালয় এবং সবচেয়ে বেশি বৃষ্টিপাতের অঞ্চল মেঘালয় এর পাদদেশে অবস্থিত। ভারত এবং চীনের বৃষ্টিপাত বাংলাদেশের বৃষ্টির থেকেও বন্যার ক্ষেত্রে অনেক বেশি দায়ী। এই বৃষ্টির পানি আমাদের নদীতে প্রবাহিত হয়। স্যার, তাহলে আমরা কি করব? আমি বন্যার জন্য প্রস্তুত থাকতে চাই, কারণ আমরা এমন এক জায়গায় থাকি যেখানে প্রায়ই বন্যা হয়। আচ্ছা, বলছি শিলা, বন্যা আসার আগে থেকেই প্রস্তুতি নেওয়াটা খুবই গুরুত্বপূর্ণ। আমাদের বাঁচার জন্য এটা হচ্ছে সবচেয়ে ভালো উপায়। সাধারণত প্রতি বছর একটি নির্দিষ্ট সময়ে নদীর পানির উচ্চতা সর্বোচ্চ থাকে। এই কারণে প্রতি বছর যে নদীর বন্যা হয় তা আগে থেকেই অনুমান করা যায়, তাই বন্যার আগে প্রস্তুতি নেওয়া সম্ভব। আমাদের অবশ্যই বন্যার সময়ে FFWC বা বন্যা পূর্বাভাস এবং সতর্ক কেন্দ্র থেকে যে খবর এবং বন্যা সতর্কবার্তা দেওয়া হয় তা শোনা উচিত। নদীর বন্যা যদি আগে থেকে জানা যায় তাহলে তো ভালোই স্যার, আমরা প্রস্তুত থাকতে পারবো। এটা ঠিক শিলা, যে কোনো বিপর্যয় যেমন বন্যার সময় আমাদের উচিত সবসময় ইতিবাচক জিনিস খুঁজে বের করা, যার মাধ্যমে আমরা ভালোভাবে প্রস্তুতি নিতে পারবো। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে পৃথিবীর সবচেয়ে আর্দ্রতম স্থান ভারতের মেঘালয় পাহাড়ে ভারী বৃষ্টিপাত পর্যবেক্ষণ করার জন্য আবহাওয়া রাডার সিলেটের মৌলভীবাজার এলাকায় স্থাপন করা হয়েছে। যে পানি ওই স্থান থেকে আসে তা সাধারণত বাংলাদেশের দিকে ধেয়ে আসে, যা আকস্মিক বন্যা ঘটায়, যেটা হচ্ছে আরেক ধরনের বন্যা। তাই অতিরিক্ত বৃষ্টিপাতের সময় বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর বা BMD থেকে রেডিও, টিভি এবং বৃষ্টি পূর্বাভাসের যে তথ্য দেওয়া হয় তা খুবই গুরুত্বের সাথে লক্ষ্য রাখা উচিত। আকস্মিক বন্যা এটা কি স্যার? ভালো প্রশ্ন বাদল। আকস্মিক বন্যা হঠাৎ সংঘটিত হয় এবং সাধারণত অল্প সময়ের মধ্যে প্রচণ্ড বৃষ্টিপাত বা বজ্রঝড়ের ফলে স্থানীয়ভাবে প্রচণ্ড বন্যার সৃষ্টি হয়। এই বৃষ্টির পানি তীব্র গতির সাথে একটি খাড়া ঢাল বেয়ে নিচে নেমে আসে, যার ফলে পানির স্তর খুব দ্রুত উপরে উঠতে থাকে, যা মানুষ এবং ফসলের জন্য অত্যন্ত বিপজ্জনক। আর বর্তমানকালে ব্যাপক হারে গাছ কাটার কারণে আকস্মিক বন্যা ঘন ঘন হচ্ছে। যখন মানুষ গাছালি কেটে ফেলে তখন মাত্র অল্প কিছুই বাকি থাকে এই বন্যার পানি শোষণ করার জন্য। স্যার, আমরা তো আসলে এগুলো কিছুই করি না। আমার বাবা মা মনে করে আমাদের বাসা খুব নিরাপদ আর বন্যার সমস্যা নাই বললেই চলে। কিন্তু তুমি তো আমাদের বাসার কাছেই থাকো, ওখানে তো প্রতি বছরই বন্যার সমস্যা হয়। তোমাদের কথা জানি না, কিন্তু আমার মনে হয় আমি নিরাপদ। ওসব কথা ভোলা মনের লোকদের জন্যই দরকার। স্যার, একটু বাথরুমে যাই। বন্যার ভয়াবহতা যে কখন আসবে তা জানার কোনো উপায় নেই, তাই আমাদের সবসময় চোখ কান খোলা রাখতে হবে এবং কী করতে হয় তা জানা থাকতে হবে। বন্যা প্রতিরোধ পরিকল্পনা করা থাকলে তোমার পরিবার সবসময় নিরাপদে থাকবে। গত বছর আমাদের এলাকায় ভয়াবহ বন্যা হয়েছিল। আমাদের সবার আশ্রয় কেন্দ্রে গিয়ে আশ্রয় নিতে হয়েছিল। হ্যাঁ, যদি স্থান ত্যাগ করার কোনো পরামর্শ আসে দ্বিধা না করে তা অতি দ্রুত করা উচিত। বন্যাপ্রবণ এলাকার মানুষদের অবশ্য জানা উচিত যে তাদের বাসার কাছাকাছি আশ্রয়কেন্দ্র কোথায় এবং সেখানে যাওয়ার রাস্তা কোনটি। এভাবে যখন বন্যা সতর্ক সংকেত দেওয়া হয় তখন অতি দ্রুত সেখানে পৌঁছানো যাবে। এছাড়া সবসময় কিছু শুকনা খাবার যেমন টিনজাত বা সিল করা খাবার সাথে রাখবে। এই ধরনের দ্রব্য অনেক সহজে সাথে রাখা যায় এবং কাজে লাগানো যায়। আমার বাবা সবসময় খেয়াল রাখে যেন বন্যার সময় আমাদের নিরাপদ আর পরিষ্কার পানি থাকে। বাবাকে দেখেছি উনি সবসময় পানির পাইপ উঁচু জায়গায় রাখেন। হ্যাঁ শিলা, বন্যার সময় সরবরাহের পানি অনেক সময় বন্যার পানির মাধ্যমে দূষিত এবং ময়লা হয়ে যায়, তাই সবসময় খাবার পানি যেন পরিষ্কার থাকে সেদিকে খেয়াল রাখা উচিত। কখনো কখনো অবশ্য দূষিত পানি খাওয়ার কারণে তুমি অসুস্থ হয়েও পড়তে পারো, ডায়রিয়াও হতে পারে এবং যার কারণে পানি শূন্যতা হতে পারে, অথবা শরীর থেকে অনেক পানি বের হয়েও যেতে পারে। এ সময় ওষুধ খাওয়ার পাশাপাশি তোমার স্যালাইনও খেতে হবে। স্যালাইন?
ওটা কি স্যার? স্যালাইন হচ্ছে ফোটানো পানিতে মেশানো লবণ এবং চিনির মিশ্রণ। যখন তোমার ডায়রিয়া হবে তখন পানি শূন্যতা থেকে প্রতিরোধের জন্য তুমি অবশ্যই স্যালাইন পান করবে। লবণ আর চিনি দেওয়া পানি, আমি কখনোই খাবো না। আচ্ছা তিমুর, শোনো, বন্যার সময় অনেক মানুষ ডায়রিয়ার কারণে পানি শূন্যতায় ভুগতে পারে, তাই স্যালাইন হচ্ছে পানি শূন্যতা প্রতিরোধের সবচেয়ে দ্রুততম পদ্ধতি। এটা জীবন বাঁচায় এবং এটি তৈরি করা খুব সহজ। বন্যার একটা জিনিস খুব ভালো, বন্যার পানিতে সাঁতার কাটতে খুব মজা। না তিমুল, বন্যার পানি খুব বিপজ্জনক। তুমি অবশ্যই পানি স্রোতে হাঁটবে না। কোনো কিছুর ভাঙা টুকরা এবং বৈদ্যুতিক তার পানিতে ডুবে থাকতে পারে। এছাড়া বন্যার পানিতে অনেক সময় সাপও ঘোরাফেরা করে। আও, পেট খুব ব্যথা করছে, আও। আমার মনে হয় অপরিষ্কার পানির কারণে তিমুলের তীব্র ডায়রিয়া হয়েছে। সম্ভবত বন্যার পানি তার পরিবারের খাওয়ার পানিকে দূষিত করেছে। আমি এক কাজ করতে পারি স্যার, আমি ওর জন্য স্যালাইন তৈরি করে দিতে পারি। তিমুল, তোমার কি একটু ভালো লাগছে এখন? হ্যাঁ বাদল, তোমাকে সাহায্য করতে পেরে ভালোই লাগলো তিমুল। আশা করি তুমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে। হ্যাঁ শিলা, তোমাকে ধন্যবাদ স্যালাইন পানি দেওয়ার জন্য। এটা আমাকে অনেক সাহায্য করেছে। আমার আসলে স্যারের কথা শোনা উচিত ছিল। আমি আমার বাবা মাকে স্যালাইন পানির কথা বলবো। শোনো, আজকে আমরা অনেক কিছু শিখলাম। এদের মধ্যে স্যালাইন ব্যবহার করা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আমি আশা করি সামনের বর্ষাকালের মাসগুলোতে তোমরা সব কিছু মনে রাখবে এবং আজকে যা শিখেছি সেগুলো করবে। নিরাপদে থাকার জন্য এটি খুব গুরুত্বপূর্ণ। আর বন্যার সময় সব সময় চোখ কান খোলা রাখবে। ধন্যবাদ স্যার। আমি আমার বাবা মাকে বলবো এই বর্ষাকালে ভালোভাবে প্রস্তুত থাকতে। আমি নিশ্চিত তোমরা টিচার আর তার ক্লাস থেকে অনেক কিছু শিখেছো। আমরা যা শিখলাম তা কিন্তু মনে রাখতে হবে। কি বন্যা সম্বন্ধে দেখলা ভিডিওটা? কেমন লাগলো, বুঝতে পারলা? আচ্ছা, এবার খরা আলোচনা করব, তাই না? খরা অনেক লম্বা শুষ্ক আবহাওয়া থাকলে খরা দেখা যায়। যখন আবহাওয়াটা অনেক শুষ্ক থাকে এবং দীর্ঘদিন ধরে থাকে তখন এটাকে আমরা বলি খরা। অস্বাভাবিক কম বৃষ্টিপাত ও উচ্চ তাপমাত্রাই হলো খরার কারণ। তাহলে খরার কারণ কি? খরার কারণ হচ্ছে অস্বাভাবিক কম বৃষ্টিপাত ও উচ্চ তাপমাত্রা হচ্ছে খরার কারণ। বাংলাদেশের উত্তর পশ্চিম অঞ্চলে খরা সৃষ্টি হয়। এবার খরা সম্বন্ধে একটা ভিডিও দেখি আমরা। উফ, কি গরম একটা দিন। আশপাশটা কেমন শুকনো লাগছে, সব কিছুই যেন পানি যাচ্ছে। আমি ভাবছি এমন কেন হচ্ছে। আশা করি টিচার আর ক্লাসের বাচ্চারা ভালোই আছে। ওই দেখো, বাদল বাসে করে কোথায় যেন যাচ্ছে। আসসালামু আলাইকুম স্যার। আজকের দিনটা কি প্রচণ্ড গরম। ঠিকই বাদল, সব কিছু কেমন শুকনা। হ্যাঁ স্যার, কিছুদিন আগে আমি বাসে করে আসছিলাম, তখন একটা মরমরা খামার দেখলাম যে মাটিতে ফাটল ধরা আর গাছগুলোও শুকানো। আর একটা চাষিকেও দেখলাম খুব কষ্টে আছে। কি হয়? ক্লাস শুরু করার সময় হয়েছে, চলো ভিতরে যাই। তারপর আমি তোমাদেরকে বলবো কেন গাছপালা শুকিয়ে যাচ্ছে আর মাটি ফেটে যাচ্ছে। চলো। কি খবর? তোমরা হয়তোবা এই কয়দিন অনেক শুকনা গাছ আর ফাটল ধরা মাটি দেখতে পাবে। আর আমি জানি প্রচণ্ড এই গরমে তোমাদের সবার অসহ্য লাগছে, আর সেজন্য আমরা এই সম্পর্কে আজকে জানবো। আমরা বেশ কদিন ধরে গরম আর শুষ্ক আবহাওয়া অনুভব করছি একটা অবস্থার কারণে, যাকে বলা হয় খরা।
প্রতি বছরই বিশ্বের বেশ কিছু দেশ খরার সম্মুখীন হয়। খরা তখনই হয় যখন বহু সময় ধরে কোনো বৃষ্টি হয় না, ফলে মাটি শুকিয়ে যায়, কুয়া শুকিয়ে যায়, ভূগর্ভস্থ পানি কমে যায়, আর যে কারণে ফসল শুকিয়ে যায়, ফলে গবাদি পশুর খাদ্যে টান পড়ে। যেহেতু পানি আর খাবারের পরিমাণ কমে যায়, তাই মানুষ আর গবাদি পশু প্রচণ্ড কষ্টে থাকে। বাংলাদেশ বিশ্বের অন্যতম ঘূর্ণিঝড় আর বন্যাপ্রবণ দেশ, কিন্তু খরার ক্ষয়ক্ষতি ঘূর্ণিঝড় বা বন্যা থেকে অনেক অনেক বেশি হতে পারে। বাংলাদেশ তো কৃষি প্রধান দেশ, খরা তো তাহলে আমাদের সবারই ক্ষতি করতে পারে। ঠিক বলেছ বাদল, বাংলাদেশের একটা বড় অংশ খরায় আক্রান্ত হতে পারে। বাংলাদেশের পশ্চিম, বিশেষ করে উত্তর পশ্চিম দিকে প্রায়ই খরা হয়ে থাকে। এত বন্যার বৃষ্টির দেশে খরা প্রায় কিভাবে হয়? ভালো জিনিস বলেছ, কিন্তু এই চার্টের দিকে তাকিয়ে দেখলে তুমি বুঝতে পারবে কেন আমাদের দেশে এত বৃষ্টি হওয়া সত্ত্বেও খরা হয়। বাংলাদেশের পানি বা পানি প্রবাহজনিত জলবায়ুর অবস্থা এমনই যে বর্ষা মৌসুমে আমরা অতিরিক্ত পানি পাই, অথচ শীতকালে পানিই থাকে না। এই কারণে খরার সৃষ্টি হয়। আমাদের ঋতুগুলো যেভাবে একের পর এক আসে, তাও খরার একটা কারণ। আমাদের দেশে শীতকালে সারা বছরের মাত্র 2% বৃষ্টিপাত হয়, আর বেশিরভাগ বৃষ্টি বর্ষাকালেই সীমাবদ্ধ থাকে। পানি পাওয়া কোনো ব্যাপার নাকি? আমরা তো মাটির নিচ থেকে যত ইচ্ছা ততই পানি পাই। না তিমুল, খরার প্রকোপ কমাতে হলে আমাদেরকে পরিবেশ বাঁচাতে হবে, আর তার একটা উপায় হলো ভূগর্ভস্থ পানি সংরক্ষণ। আমরা যদি ইচ্ছামতো এই পানি খরার সময় ব্যবহার করি, তাহলে আমরা পরিবেশের খুব ক্ষতি করব। কালকে আমরা একটা খামারে যাব। ওই খামারে আমরা রহিম চাষির সাথে দেখা করব। উনি আমাদের কিছু উপকারী পন্থার কথা বলবেন, যা কিনা আমাদের খরার সময় সাহায্য করবে। সবাই শোনো, ইনি রহিম ভাই, ইনি এই খামারের মালিক। আর তোমরা নিশ্চয়ই দেখছো, যদিও এখন খরার সময়, তারপরেও রহিম ভাইয়ের খামার কিন্তু অন্য খামারগুলোর চেয়ে অনেক ভালো অবস্থায় আছে। মাঝে মাঝে ফেব্রুয়ারি মাস থেকে আমরা খরা দেখতে পাই, যা জুন মাস পর্যন্ত চলে। ভাগ্য ভালো আমার খামারের অবস্থা খরার মধ্যেও ভালো। এর কারণ আমরা কিছু নির্দিষ্ট পন্থা মাইনা চলি, যা আমাদের খরার ক্ষতি থেকে রক্ষা করে। এই পদ্ধতি অবলম্বন করে কি আমরা খরা এড়াতে পারি? না, তা করা যায় না। আসলে দেখো, আমাদের ঋতুর উপর তো আমাদের কোনো হাত নাই। খরা তো হবেই, কিন্তু খরার সময় ভালোভাবে থাকার উপায় আছে আমাদের। আমি যেমন খরার সময় ফসল বোনার ক্ষেত্রে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের কৃষি আবহাওয়ার বুলেটিন দেইখানেই। এই বুলেটিন আমারে অনেক সাহায্য করে। খরা মোকাবেলার কিছু উপায় হলো পরিবেশ, চাষাবাদ, খবর আর সেচ ব্যবস্থা। আমি যখন তোমাদের উপায়গুলো দেখাবো, তখন তোমরা দেখবা যে এই খামারে আমরা এই নিয়মগুলো মাইনা চলছি। চারিদিকে তাকায় দেখো তো, কি দেখো? খরা মোকাবেলায় সবচেয়ে প্রয়োজনীয় যে কাজটা আমরা করতে পারি, তা হলো পরিবেশের যত্ন নেয়া। সেই জন্য সবচেয়ে প্রথমে বন উজাড় করা বন্ধ করতে হবে, বা গাছ কাটা বন্ধ করতে হবে, আর গাছ রোপণ করা শুরু করতে হবে। পরিবেশকে সাহায্য করার আরেকটা উপায় হলো এলাকা ভিত্তিক বায়োগ্যাস প্ল্যান্ট ব্যবহার করা। ওই যে ওইখানের ঘরটা দেখো, ওই জায়গায় আমাদের খামারের জৈব পচনশীল যত আবর্জনা থেকে গ্যাস তৈরি হয়। আমরা এই গ্যাস জ্বালানি হিসেবে এই খামারে কাজে লাগাই। বাচ্চারা, তোমরা কি বুঝতে পারছো বায়োগ্যাস ব্যবহারের সুবিধা কি, আর এতে কিভাবে পরিবেশ উপকৃত হয়? আমার মনে হয় এই উপায় আমরা গাছ না কেটে যা জ্বালানি দরকার তা পেতে পারি। একদম ঠিক বাদল। বায়োগ্যাস প্ল্যান্ট প্রতিদিনকার আবর্জনাকে গ্যাসে রূপান্তরিত করে, যা কিনা আমরা রান্না বা অন্য কাজেও ব্যবহার করতে পারি। ফলে আমাদের আর গাছ কাটার প্রয়োজন হয় না। চারদিকে তাকায় দেখো আমার খামারে কিভাবে গাছ লাগানো হয়েছে। দেখবা কিরকম বিভিন্ন প্রজাতির গাছ লাগানো হয়েছে এইখানে। এটা কেন করা হয়? কি হয় এতে? কারণ আমরা যদি বিভিন্ন প্রজাতির ফসল লাগাই, তাহলে খামারের সব ফসল নষ্ট হওয়ার সম্ভাবনা কম থাকে। যদি শুধু এক প্রজাতির ফসল লাগাই, তাইলে খরার সময় সব একসাথে মইরা যাইতে পারে। এছাড়া খরার সময় আমাদের খরা সহনীয় আর স্বল্পমেয়াদী বিভিন্ন ফসল বাসার আঙিনায় লাগানো উচিত। চাষিরা কিভাবে জানবে যে খরা হতে পারে? এই যে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের দেয়া এই কৃষি বুলেটিন থেকে এটা জানা সম্ভব।
এইটাতে যথেষ্ট তথ্য আছে, যা থেকে বোঝা যায় যে খরা হইতে পারে কিনা। রহিম ভাই, আপনি ওদের আপনার সেচ ব্যবস্থা সম্বন্ধেও কিছু বলেন। ওটা তো আপনাকে খরার সময় সাহায্য করেছে, তাই না? ও হ্যাঁ, এই খামারে খুব ভালোভাবে বৃষ্টির সম্ভাবনা অনুযায়ী সেচ ব্যবস্থা, সার বা কীটনাশক দেবার ব্যবস্থা আছে। ওই যে ওই জায়গায় দেখো, আমরা একটা ছোট্ট পুকুর করছি বৃষ্টির পানি জমাবার জন্য। আমরা ওই পুকুর থেকে আবার খামারের সব দিকে খাল কাটছি। দেখছ খালে কি সুন্দর পানি বইতাছে। এইটা আমাদের ফসলের জন্য পানির যোগান দেয়। এইভাবেই আমরা বৃষ্টির পানি জমিন থেকেই পাইতে পারি, আর তার ফলে জমিনের নিচের পানি ভবিষ্যতের জন্য আমরা রক্ষা করতে পারি। বাহ, ওখানে মাছও আছে। মাছ? কই কই? হ, আমরা ওই পুকুরে মাছের চাষও করি, তাতে আমাদের জমির আরো ভালো ব্যবহার হয়। এখানে বেড়াতে এসে ভালো লাগলো। আমরা অনেক কিছু শিখলাম আজকে। আশা করি আসার সময় যে খামারগুলো দেখলাম তারা খরার সময় এই সেচ পদ্ধতি ব্যবহার করবে। যাক, খুশি হইলাম তোমরা অনেক কিছু শিখছ। তোমরা খরা মোকাবেলার এই উপায়গুলা সবাইরে বইলা ছড়াইয়া দিও। আপনার সময়ের জন্য অসংখ্য ধন্যবাদ রহিম ভাই। কি তোমাকে বলেছিলাম না, এখানে এসে তুমি অনেক কিছু শিখতে তিমুল? জি স্যার। মাছ? বাচ্চারা মনে হয় মজাই পেয়েছে, বিশেষ করে তিমুল। কি খরা সম্বন্ধে দেখতে কেমন লাগলো? আচ্ছা, এবার কালবৈশাখী ঝড়। কালবৈশাখী ঝড় কি নামটা পরিচিত লাগছে? আচ্ছা, এবার তাহলে কালবৈশাখী ঝড় সম্বন্ধে আমরা আলোচনা করব। গ্রীষ্মকালে আমাদের দেশে যে বজ্রসহ ঝড় হয় তাই হচ্ছে কালবৈশাখী নামে পরিচিত। কখন? গ্রীষ্মকালে যে বজ্রসহ ঝড় হয় সেটাই হচ্ছে কালবৈশাখী ঝড়। স্থলভাগ অত্যন্ত গরম হওয়ার ফলেই কালবৈশাখী ঝড়ের সৃষ্টি হয়। স্থলভাগটা যখন অত্যন্ত গরম হয়ে যায়, এর ফলে কালবৈশাখী ঝড়ের সৃষ্টি হয়। সাধারণত বিকেল বেলায় কালবৈশাখী ঝড় বেশি হয়। কখন হয়? সাধারণত বিকেল বেলায়। এ ঝড়ের সর্বোচ্চ হচ্ছে 20 কিলোমিটার এলাকা পর্যন্ত বিস্তৃত হতে পারে। তাহলে কালবৈশাখী ঝড় কত দূর বিস্তৃত হতে পারে? 20 কিলোমিটার এলাকা পর্যন্ত বিস্তৃত হতে পারে। সঞ্চরণশীল ধূসর মেঘ সোজা উপরে উঠে গিয়ে জমা হয়। পরবর্তীতে এই মেঘ ঘনীভূত হয়ে ঝড়ো হাওয়া, ভারী বৃষ্টি, বজ্রবৃষ্টি, শিলাবৃষ্টি ইত্যাদি সৃষ্টি করে। এটাই হচ্ছে কালবৈশাখী ঝড়। কালবৈশাখী ঝড়ের 5টা কারণ, কালবৈশাখী ঝড় সম্পর্কে 5টা বাক্য, এই ধরনের প্রশ্ন আসতে পারে। তাই পুরোটাই ভালো করে করবা। কখন হয়? এটা গ্রীষ্মকালে হয়। কোন সময়? সাধারণত বিকেলের বেলায় হয়। কিভাবে হয়? স্থলভাগ অত্যন্ত গরম হওয়ার ফলে কালবৈশাখী ঝড়ের সৃষ্টি হয়। আর এর বেগ কত এলাকা পর্যন্ত বিস্তৃত হয়? 20 কিলোমিটার এলাকা পর্যন্ত বিস্তৃত হয়। তাহলে দেখো, প্রত্যেকটা কিন্তু একটা করে সংক্ষিপ্ত প্রশ্ন হতে পারে এখান থেকে। ভালো করে পড়বা। এবার কালবৈশাখী সম্বন্ধে একটা ভিডিও দেখো। দেখেছো কি হচ্ছে? তোমাদের কোনো ধারণা আছে এটা কি? এটা একটা কিউমুলোনিম্বাস মেঘ সৃষ্টি হচ্ছে। ব্যাপারটা ভালো না। কিউমুলোনিম্বাস হলো বজ্রমেঘ, যে কোনো সময় ঝড় আসতে পারে। আমি বরং যে দেখে আসি স্কুলের সবাই নিরাপদ আছে কিনা।
তাড়াতাড়ি ভিতরে চলে আসো, বাইরে ঝড় আসবে। এখন বাইরে থাকলে বিপদ হতে পারে। টিচার, টিমুল তো এখনো বাইরে আম গাছের ওখানে। টিমুল, তাড়াতাড়ি গাছ থেকে সরে আসো, দৌড়াও, এখনই বিজলি চমকাবে। ও ওহ, বাঁচা গেল। স্যার, আপনি কি করে জানলেন যে ঝড় আসছে? যখন ঠান্ডা ঝোড়ো হওয়ার সাথে সাথে আকাশ হঠাৎ অন্ধকার হয়ে যায়, তখনই বুঝতে হবে ঝড় আসছে। হ্যাঁ, হঠাৎ করে সব কেমন জানি কালো হয়ে গেল। বজ্রবৃষ্টি হঠাৎ করেই হয়। বজ্রবৃষ্টি নিয়ে আসে বজ্রমেঘ, যাকে আবহাওয়াবিদরা বলে কিউমুলোনিম্বাস। হ্যাঁ, কি মেঘ? হ্যাঁ তিমুল, এখানে দেখো, কিউমুলোনিম্বাস। এর জন্যই ভারী বৃষ্টি, বজ্রপাত, শিলা, দমকা হওয়া, এমনকি টর্নেডোও হতে পারে। ও, কি বিশাল মেঘগুলো! এজন্যই সব এত তাড়াতাড়ি অন্ধকার হয়ে গেল। হ্যাঁ, কিউমুলোনিম্বাস মেঘের বৈশিষ্ট্য হচ্ছে এটি খুব তাড়াতাড়ি বড় হয়, 30 থেকে 60 মিনিটের মধ্যে। আচ্ছা স্যার, বছরের এই সময় কি ঝড় হওয়াটা খুব স্বাভাবিক ব্যাপার? হ্যাঁ বাদল, এখন এপ্রিল মাস চলছে। বজ্রবৃষ্টি, যাকে আমরা কালবৈশাখী বলি, সেটা সাধারণত মার্চ থেকে মে মাসে হয়। আবার আসছে। আমি বজ্রপাতের সাউন্ড ভাল লাগে না, আমি ভয় পাই। একটু শান্ত হও তিমুল, বজ্রপাতের শব্দে তোমার ভয় পাওয়া উচিত না। বিজলি চমকে যাওয়ার পরে তুমি শব্দটা শুনতে পাচ্ছ। বিজলি আমাদেরকে ঝড়ের দূরত্ব জানতেও সাহায্য করে। সত্যি স্যার? কিভাবে? তুমি কোথাও বিজলি চমকাতে দেখলে গোনা শুরু করবে এর ঠিক কতক্ষণ পরে শব্দটা শুনতে পেলে। এই সংখ্যাটাকে 3 দিয়ে ভাগ করলে কিলোমিটারে দূরত্ব পেয়ে যাবে। গোনা সময়টা যত কমে আসবে, বজ্রমেঘ তত কাছাকাছি চলে আসবে। এক, 2, 3, 4, 5, 6। 6 সেকেন্ডকে 3 দিয়ে ভাগ দিলে হয় 2। ও, তার মানে ঝড়টা আমাদের থেকে মাত্র 2 কিলোমিটার দূরে। কি বিপদ! ঝড়টা এত কাছে চলে এসেছে। কোনো সমস্যা নেই, তোমরা যতক্ষণ স্কুলের ভিতরে আছো ততক্ষণ তোমরা ঝড় কিংবা বজ্রপাত থেকে নিরাপদে থাকবে। কিন্তু আমরা যদি বাইরে থাকতাম আর তখন বজ্রপাত হতো, তাহলে আমরা কি করতাম? বজ্রপাত হলে কি করতে হয় এ ব্যাপারে এখানে লেখা আছে, এসো আমরা দেখে নিই। যদি তোমরা বাইরে থাকো তাহলে অবশ্যই দৌড়ে কোথাও আশ্রয় নিবে, কিন্তু কোথাও যদি যেতে না পারো তাহলে উঁচু জায়গা থেকে দূরে থাকবে, আর যতটুকু পারো নিচু হয়ে অল্প মাটিতে বসবে, তবে কখনোই মাটিতে শুয়ে পড়বে না। স্যার, যখন বজ্রপাত হচ্ছিল তখন চিৎকার দিয়ে আম গাছের নিচে সরে আসতে বলতাম কেন? আম গাছের নিচে লুকাতে তো পারতাম। তিমুল, আজকে তোমার কপাল অনেক ভালো, তুমি বিজলি চমকানোর আগে একদম সময় মতো আম গাছ থেকে দূরে চলে আসতে পেরেছো। সাধারণত বিচ্ছিন্ন লম্বা কোনো জিনিস, যেমন বড় গাছ অথবা ইলেকট্রিক পোলে বিজলি আঘাত হানে, এগুলো কাছাকাছি থাকলে তোমার উপরেও বিজলি পড়তে পারে। তাই এরকম সময় এগুলো থেকে অন্তত 4 মিটার দূরে থাকার চেষ্টা করবে। শিলা? জি স্যার, আমাকে ডাকলেন? না না, তুমি না শিলা, মানে শিলা বৃষ্টি শুরু হয়েছে, দেখো। বরফ বরফ, আমি বরফ খাবো, চলো যাই বরফ খাই। থামো, তুমি কি করছো তিমুল? শিলা খুবই বিপজ্জনক, এটা তোমাকে আহত করতে পারে। তুমি জানো 2 সেন্টিমিটারের একটা শিলা তোমাকে 60 কিলোমিটার বেগে আঘাত করতে পারে, আর 5 সেন্টিমিটারের শিলা হলে সেটা 120 কিলোমিটার বেগে পড়তে পারে। তুমি বাইরে থাকলে তোমাকে কঠিন একটা বরফ আঘাত করতে পারতো। তোমরা কি জানো 1986 সালের এপ্রিল মাসে গোপালগঞ্জে 1 কেজি ওজনের শিলা পড়েছিল। এরকম একটা জিনিস খুব সহজেই একটা মানুষকে মেরে ফেলতে পারে। তাই শিলাবৃষ্টির সময় কখনোই বাইরে যাবে না, ঠিক আছে? ওইটা বই কি? দেখে তো মনে হচ্ছে আইসক্রিম। হায় হায়, টর্নেডো আসছে, তাড়াতাড়ি জানলা থেকে সরে যাও তোমরা। হাত দিয়ে মুখ আর কাঠ থেকে ডেস্কের নিচে চলে যাও, তাড়াতাড়ি। বাচ্চারা ডেস্কের নিচেই থাকো আর হাত দিয়ে মাথাটা ঢেকে রাখো, মাত্র কারেন্ট চলে গেল।
ঝড় না থামা পর্যন্ত আমরা এভাবেই অপেক্ষা করব। সবাই ঠিক আছো তো? এ কি, তিমুল কোথায়? তিমুল, তুমি ডেস্কের নিচে যাওনি কেন? ভাগ্য ভালো যে তোমার তেমন কিছু হয়নি, কত বড় বিপদ ঘটতে পারত। বুঝলে তোমরা, এরপরে যখন বজ্রবৃষ্টি হবে তখন তাড়াতাড়ি চিন্তা করে কোথাও আশ্রয় নিবে। আজকে যা যা শিখেছো তা সব সময় মনে রাখবে, কারণ এটা তোমার জীবন বাঁচাতে পারে, ঠিক আছে? কি কালবৈশাখী ঝড় দেখলা? আচ্ছা, এবার টর্নেডো সম্পর্কে আলোচনা করি। টর্নেডো হলো সরু ফানেল আকৃতির ঘূর্ণায়মান শক্তিশালী বায়ুপ্রবাহ। কি হচ্ছে? সরু ফানেল আকৃতির ঘূর্ণায়মান শক্তিশালী বায়ুপ্রবাহ। এই বায়ুপ্রবাহ আকাশের বজ্রমেঘের স্তর থেকে ভূপৃষ্ঠ পর্যন্ত বিস্তৃত। টর্নেডো আকারে সাধারণত 1 কিলোমিটারের কম হয়। তাহলে এখানে কিন্তু 3 লাইনই কিন্তু গুরুত্বপূর্ণ সব আছে। টর্নেডোটা কি? টর্নেডো হচ্ছে সরু ফানেল আকৃতির ঘূর্ণায়মান শক্তিশালী বায়ুপ্রবাহ। আর এই বায়ুপ্রবাহটা আকাশের বজ্রমেঘের স্তর থেকে ভূপৃষ্ঠ পর্যন্ত বিস্তৃত। আর এটা আকারে সাধারণত 1 কিলোমিটারের কম হয়। টর্নেডোর ফলে বিভিন্ন ধরনের ক্ষয়ক্ষতি হয়, যেমন ঘরবাড়ি ছাদ উড়িয়ে নিয়ে যেতে পারে, দেওয়াল ভেঙে যেতে পারে, ফসলের ব্যাপক ক্ষতি হতে পারে। শক্তিশালী টর্নেডো বড় বড় স্থাপনা ভেঙে দেয়, অর্থাৎ বড় বড় ঘরবাড়ি বিল্ডিং এগুলো সব ভেঙে দেয়। ঘূর্ণিঝড়। এবার ঘূর্ণিঝড় বা সাইক্লোন সম্বন্ধে দেখো। ঘূর্ণিঝড় হলো নিম্নচাপের ফলে সৃষ্ট ঘূর্ণায়মান সামুদ্রিক বজ্রঝড়। এটা ঘূর্ণিঝড় কি বা ঘূর্ণিঝড় এই লাইনটা সম্পর্কে তোমাদের শূন্যস্থানও আসতে পারে, সুতরাং ভালো করে জানবা। ঘূর্ণিঝড় হলো নিম্নচাপের ফলে সৃষ্ট ঘূর্ণায়মান সামুদ্রিক বজ্রঝড়। এটা 500 থেকে 800 কিলোমিটার পর্যন্ত এলাকা জুড়ে বিস্তৃত। আর কালবৈশাখী কত ছিল? 20 কিলোমিটার পর্যন্ত, তাই না? আর টর্নেডো কত হচ্ছে? 1 কিলোমিটারেরও কম। আর এটা হচ্ছে 500 থেকে 800 কিলোমিটার এলাকা পর্যন্ত বিস্তৃত। এগুলো মনে রাখবা সময়গুলা, দূরত্বগুলা। অত্যাধিক গরমের ফলে ভারত মহাসাগর ও বঙ্গোপসাগরের পানি ব্যাপক হারে বাষ্পে পরিণত হয়। যখন খুব গরম পড়ে, অত্যাধিক গরমের ফলে ভারত মহাসাগর আর বঙ্গোপসাগরের পানি ব্যাপক হারে বাষ্পে পরিণত হয়। এর ফলে ওই সকল স্থানে সৃষ্ট নিম্নচাপ থেকেই তৈরি হয় ঘূর্ণিঝড়। ঘূর্ণিঝড়ের সময় দমকা হাওয়া বইতে থাকে ও মুষলধারে বৃষ্টি হতে থাকে। কখনো কখনো ঘূর্ণিঝড়ের ফলে জলোচ্ছ্বাসের সৃষ্টি হয়। ঘূর্ণিঝড়ের ফলে সৃষ্ট জলোচ্ছ্বাসে লোকালয় প্লাবিত হয়ে ব্যাপক ক্ষতি হয়। ঘূর্ণিঝড় যখন হয় তখন জলোচ্ছ্বাসের সৃষ্টি হয়, জলোচ্ছ্বাসটা লোকালয়ে চলে আসে, লোকালয়গুলো সব একদম ভাসিয়ে নিয়ে চলে যায়। মাঝে মাঝে জলোচ্ছ্বাসের ফলে সমুদ্র উপকূলবর্তী অঞ্চলে তীব্র জোয়ারের সৃষ্টি হয় এবং সবকিছু ভাসিয়ে নিয়ে চলে যায়। এবার ঘূর্ণিঝড়টা দেখো। ওহো, কি প্রচন্ড বাতাস আজকে! তোমরা জানো আমরা এখন কোথায়? আমরা এখন বাংলাদেশের একটা ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্রের কাছাকাছি। যখন জোর ঝড় আসে তখন মানুষজন নিরাপত্তার জন্য এখানে আসে। ওহো, প্রচন্ড জোরে বাতাস বইছে, চলো নিরাপদ আশ্রয়ে যাই। হাই হাই, তিমুল, বাদল,
তোমরাও এখানে? বাহ, তোমাদের দুজনকে পেয়ে ভালোই হলো। তোমাদের পরিবারও কি আজকে সকালে এখানে আশ্রয় নিয়েছে? আরে শিলা, হ্যাঁ, যখন আমার বাবা মা বিপদ সংকেত শুনলো তখনই আমরা কিছু খাবার, প্রাথমিক চিকিৎসার জিনিস আর কাপড় নিয়ে এখানে চলে আসলাম। আমি বুঝি না আমরা কেন এরকম একটা জায়গায় আসলাম। চলো ওখানে যাই, খেলি। জায়গাটা খুব বেশি ঘিঞ্জি। শুভ অপরাহ্ন। এক ভয়ঙ্কর ঘূর্ণিঝড় জেইড ঘন্টায় 220 কিলোমিটারের বেশি বেগে আমাদের উপকূলের দিকে ধেয়ে আসছে। অত্যন্ত শক্তিশালী ঘূর্ণিঝড়টিতে বজ্রপাত সহ ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। সবাইকে সরকারি ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিতে পরামর্শ দেওয়া হচ্ছে। ঘূর্ণিঝড়ের সঙ্গে প্রবল জলোচ্ছ্বাসেরও আশঙ্কা রয়েছে। উপকূলের নিম্নাঞ্চল এবং নদ নদীর তীরবর্তী স্থানে বসবাসকারীদেরকে ঝড় না থামার পূর্ব পর্যন্ত তাদের বাসস্থানে, কোনো নিরাপদ স্থানে অথবা ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্রে আশ্রয় নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। আশা করি সবাই এই ভয়াবহ পরিস্থিতির বিষয়টি ভালোভাবে জেনে এবং সতর্ক থেকে নিরাপদে থাকবেন। এখন পর্যন্ত সবাই নিরাপদে সুস্থ থেকে পরবর্তী ঘোষণার অপেক্ষা করুন। ধন্যবাদ। ও, এই ভয়ঙ্কর সাইক্লোনটা তো খুবই শক্তিশালী, আমাদের সাবধান থাকা উচিত। দূর, আমি বুঝি না সাইক্লোনের চিন্তার কি হলো, কি এমন বিষয়। আমি এখানে এসেছি কারণ আমাদের এলাকা থেকে সবাই এখানে চলে আসছে, তাই। তিমুল, তুমি যদি ক্লাসে ঘূর্ণিঝড় সম্বন্ধে স্যারের লেকচার শুনতে তাহলে বুঝতে ঘূর্ণিঝড় কি ভয়াবহ হতে পারে। হ্যাঁ, তাই? কখন? আমার তো মনে পড়ে না স্যার কোনো সাইক্লোনে কিছু বলেছিল। হ্যাঁ বলেছিল, তুমি শুনছিলে না। মনে হয় ক্লাসে তুমি ঘুমিয়ে পড়েছিলে, মনে আছে বাদল? ও ভালোই ঘুম দিয়েছিল। আমার ক্লাসটা খুব ভালো মতোই মনে আছে। ঘূর্ণিঝড় হচ্ছে সবচেয়ে ধ্বংসাত্মক প্রাকৃতিক দুর্যোগের একটি, যা সৃষ্টি সমুদ্র থেকে এবং তা প্রায় আমাদের দেশে আঘাত হানে। বঙ্গোপসাগর থেকে প্রতি বছর প্রায় 5টি ঘূর্ণিঝড়ের উৎপত্তি হয়, যার মধ্যে কয়েকটি আমাদের দেশকে ক্ষতিগ্রস্ত করে। মূলত 2টি ঋতুতে ঘূর্ণিঝড় বেশি হয়, যার একটি এপ্রিল থেকে মে এবং আরেকটি অক্টোবর থেকে নভেম্বর পর্যন্ত। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে ঘূর্ণায়মান মেঘের নিচে ভারী বৃষ্টি এবং প্রবল বাতাস হয় এবং সাথে থাকে উত্তাল সমুদ্রের ঢেউ। এটা তো দেখতে বিশাল স্যার। হ্যাঁ, এটা দেখতে বিশাল আর ভয়ঙ্কর। হ্যাঁ, ঘূর্ণিঝড় সত্যিই ভয়ের, কারণ এগুলো বিশাল, প্রায় 1000 কিলোমিটার প্রশস্ত এবং অনেক বিধ্বংসী। আর তোমরা জানো ঘূর্ণিঝড় কতটা শক্তিশালী তা বর্ণনা করার কিছু শ্রেণী বিভাগ আছে। ঘূর্ণিঝড় যে বাতাস বহন করে তা খুব শক্তিশালী হয়। একটি ঘূর্ণিঝড়ের গতি যদি ঘন্টায় 54 থেকে 72 কিলোমিটার হয়, তাহলে এই সময় হাঁটা খুব কষ্টকর। কোনো কিছু ধরে না থাকলে যে কেউ এই সময় আছড়ে পড়ে যেতে পারে। এছাড়াও গাছের ছোট ছোট ডালপালা ভেঙে পড়তে পারে। আর যদি ঘূর্ণিঝড়ের গতি ঘন্টায় 72 থেকে 90 কিলোমিটার হয়, তবে এই সময় দাঁড়িয়ে থাকাও কষ্টকর এবং স্থাপনারও ব্যাপক ক্ষয়ক্ষতি হতে পারে। যখন ঘূর্ণিঝড়ের গতি ঘন্টায় 90 কিলোমিটারের উপরে থাকে, তখন গাছপালা উপড়ে যায় এবং স্থাপনার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এগুলো বাদেও ঘূর্ণিঝড় ভারী বৃষ্টিপাত এবং জলোচ্ছ্বাসের মতো বিপদও নিয়ে আসে। জলোচ্ছ্বাস? সেটা কি স্যার? আসলে জলোচ্ছ্বাস তীব্র বাতাস অথবা ভারী বৃষ্টির চেয়ে আরো বেশি বিপজ্জনক, কারণ এটি অনেক মানুষকে ডুবিয়ে নিয়ে যায়। যেমনটি হয়েছিল 1970 সালে, প্রায় 3 লক্ষ মানুষ জলোচ্ছ্বাসের কারণে মারা গিয়েছিল। সঠিক তথ্য না থাকায় মানুষেরা ডুবে গিয়েছিল এই উত্তাল সামুদ্রিক ঢেউয়ের তোড়ে, যা মূলত প্রচন্ড বাতাস থেকে সৃষ্টি হয়েছিল। সুতরাং আবহাওয়া পূর্বাভাসের খবর রাখাটা খুবই গুরুত্বপূর্ণ। তাই আমি আশা করি তোমরা স্যার যেগুলো বলেছিল ওগুলো তো সব ভুলে গেছি, কারণ সারা বছর তো হয়তো আর সাইক্লোন হয় না। হ্যাঁ তিমুর, স্যার আমাদের বলেছিল না, আমাদের দেশে সাধারণত এপ্রিল আর মে মাসে ঘূর্ণিঝড় আঘাত করে, তারপর অক্টোবর আর নভেম্বরে। তাই আমাদের এই সময়গুলোতে সাবধান থাকতে হবে। আমার বাবা মা তো সবসময় তৈরি, ঠিক স্যার যেভাবে বলেছিল সেইভাবে। আমার মা আমাকে প্রাথমিক চিকিৎসার জিনিস, ওষুধ, টর্চ লাইট আর খাবার ব্যাগে ভরে দিয়েছে। এই নাও, তোমরাও খাও। ধন্যবাদ বাদল, আমরাও কিছু কাঁথা আর জরুরি জিনিসপত্র নিয়ে এসেছি। তোমার খবর কি তিমুল, তুমি কি এনেছো? আমার খেলনা গাড়িটা আছে, আর ও দেখো ঝড় শেষ, চলো বাইরে খেলি। তিমুল থামো, হয়তোবা ঝড় এখনো শেষ হয়নি, এটা তো ঘূর্ণিঝড়ের চোখও হতে পারে। চোখ? ঘূর্ণিঝড়ে আবার চোখ আছে নাকি? ওটা তো কোনো দৈত্য না। ও
স্যার তো ঘূর্ণিঝড়ের চোখ সম্বন্ধে বলেছে। হ্যাঁ, টিচার তো চোখ সম্বন্ধে বলেছিল। উপরে উপগ্রহের নেয়া ছবি থেকে বাংলাদেশ আবহাওয়া বিভাগ বিভিন্ন তথ্য পায়। এটি একটি ঘূর্ণিঝড়। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে একটি ঘূর্ণায়মান মেঘ, যার মাঝের অংশে অনেক সময় একটি গর্ত থাকে, যেখানটায় মেঘ নেই। মাঝের এই গর্তটাকে চোখ বলা হয়, যেখানে বাতাস এবং মেঘ কম থাকে। এর ফলে যখন এই চোখ কোনো এলাকা দিয়ে যায়, তখন হঠাৎ সব শান্ত হয়ে যায় এবং অনেক সময় রোদও ওঠে। যাই হোক, এই সময় মানুষের উচিত তাদের আবাসস্থল থেকে বাইরে বের না হওয়া, কারণ তখন বের হওয়াটা নিরাপদ না। ঘূর্ণিঝড়ের চোখ কোনো এলাকা পার হওয়ার পরে হঠাৎ করে ঝড়ো আবহাওয়া আবার ফেরত আসে। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে ঝড় প্রথম দিকে ধীরে ধীরে আবির্ভূত হয়, কিন্তু ঝড়ের চোখ পার হবার সাথে সাথেই হঠাৎ করে আবার প্রবল বাতাস এবং ভারী বৃষ্টি আমাদেরকে আঘাত হানে। এই কারণে আমাদের উচিত খুব সতর্ক থাকা, যে পর্যন্ত না। দেখো, আবহাওয়া আবার খারাপ হয়ে যাচ্ছে। নিশ্চয়ই ঘূর্ণিঝড়টার চোখ পার হয়ে গেছে, এখন ঝড়ের অন্য দিকটা আঘাত করছে। হ্যাঁ, আমরা অপেক্ষা করি, আশা করি ঝড়টা তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। যাক, তাও ভালো আমি বাইরে যাইনি। দেখছো ঘূর্ণিঝড়ের ক্ষয়ক্ষতি কি প্রচন্ড ভয়ঙ্কর। তবে খুশি কি ঘূর্ণিঝড় সম্বন্ধে দেখলে? আচ্ছা, আশা করি তোমরা ভালো করে মনোযোগ দিয়ে ক্লাসটা দেখেছো, শুনেছো। অধ্যায়টা একটু কঠিনই আছে, তো তোমরা লাইন বাই লাইন খুব ভালো করে পড়বা। আর প্রত্যেক লাইন থেকে এসকিউ একটা খাতায় করে রাখতে বলেছি, ভালো করে করে রাখবা। আচ্ছা, আর এই যে তোমাদের এখন আজকে তোমরা হোমওয়ার্ক করে রাখবা যেগুলো, সেগুলো হচ্ছে আবহাওয়া জলবায়ু কাকে বলে, আবহাওয়া জলবায়ুর দুটি করে সম্পর্ক পার্থক্য লিখবা, কালবৈশাখী ও বন্যা সম্পর্কে যা জানো লিখবা, আর বায়ুচাপ কাকে বলে। এগুলো অবশ্যই খুব সুন্দর করে লিখে রাখবা। তোমরা সবাই ভালো থাকো, আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।